তো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আবার চলে এসেছি আমলা পল অভিনীত একটি সাসপেন্স ও থ্রিলারে ভর্তি মুভি নিয়ে। মুভিটির নাম কেদাবের। এটি 2022 সালে মুক্তি পেয়েছে। মুভিটিতে আমরা দেখতে পাবো একজন আসামি জেলের ভিতর থেকে রহস্যজনকভাবে একের পর এক খুন করে চলেছে। অন্যদিকে 4 বছর পর একটি মেয়ের লাশ কবর করে বের করা হয়। 4 বছরও মেয়েটির লাশ একদম অক্ষত ছিল। মুভিটিতে আমরা টুইস্টের উপর টুইস্ট দেখতে পাবো। আশা করি সবাই পুরো ভিডিওটি দেখবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। মুভির শুরুতে আমরা একটি চার্চের সিন দেখি। সেখানে পুলিশ বিকি নামের এক আসামিকে নিয়ে এসেছে, কারণ আজ তার মৃত স্ত্রী এঞ্জেলকে দাফন করা হবে। এঞ্জেলকে শেষবার দেখার জন্যই তাকে এখানে আনা হয়েছে। এঞ্জেলকে দেখে বিকি রেগে ক্ষোভে মনে মনে বলতে থাকে যে যারা যারা তার স্ত্রীর এই অবস্থা করেছে সে তাদের কাউকেই ছাড়বে না। এর পরের সিনে আমরা হার্ট সার্জন সেলিম রহমানকে দেখি নির্জন রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছে। হঠাৎ তার কাছে আননোন নাম্বার থেকে ফোন আসে। সেখানে বিকির বলা ওই কথাগুলো বাজতে শুরু হয়। তখনই হঠাৎ গাড়ির সামনে একটি লোক চলে আসলে সেলিম গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলে। এরপর আমরা দেখতে পাই ওই লোকটি সেলিমের কাছে গিয়ে তাকে আঘাত করতে থাকে। সিন শিফট হয় কারাগারে। নিউজে বলছিল যে ডক্টর সেলিম রহমান 2 দিন যাবৎ নিখোঁজ। তাই তার বাবা আলী রহমান পুলিশে কমপ্লেন করেছেন। সেই জেলখানায় আমরা একজন ফাদারকে দেখি। ফাদার বিকির সাথে কথা বলে এসে জেলারকে জানায় যে বিকির আচরণ কিছুটা সন্দেহজনক। পরের সিনে আমরা মর্চুরির সামনে এসআই মাইকেলকে দেখি। এক কনস্টেবল তাকে ফোন করে জানায় যে জঙ্গলের ভিতরে একটি গাড়িতে লাশ পাওয়া গিয়েছে। আগুনে পুড়ে যাওয়ায় লাশের বেহাল অবস্থা, তাই সে যেন একজন ফরেন্সিক ডাক্তার নিয়ে আসে। এরপর মাইকেল মর্চুরির ভিতরে ঢুকে ডক্টর বাদ্রার সাথে দেখা করার জন্য। মর্চুরির ভিতরে পচাগোলা লাশের বোটকা দুর্গন্ধে মাইকেলের দম বন্ধ হয়ে যাচ্ছিল। সে যেন তেন করে ভিতরে ঢুকেই দেখতে পায় যে ডক্টর বাদ্রা ওই দুর্গন্ধের মাঝে আরাম করে নাস্তা করছে। এটা দেখে মাইকেল বেশ অবাক হয়ে যায়। নিজেকে সামলে মাইকেল বাদ্রাকে বলে, জঙ্গলের ভিতরে একটি পুরা লাশ পাওয়া গিয়েছে। লাশের অবস্থা অনেকটাই খারাপ, তাই বাদ্রাকে তার সাথে যেতে হবে। এরপর তারা ওই ঘটনাস্থলে যায়। দেখা যায় একটি গাড়ি সহ কাউকে পুড়িয়ে ফেলা হয়েছে। লাশটি এমনভাবে পুড়ে গেছে যে ডিএনএ টেস্টও করা যাবে না। লাশটি পর্যবেক্ষণ করে বাদ্রা জানায় এটা কোনো পুরুষ মানুষের, যার বয়স 30 থেকে 35 বছরের ভিতরে হবে। বাদ্রা আরো বলে একে অন্য কোথাও মেরে এখানে এনে পুড়িয়ে ফেলা হয়েছে, কারণ লাশটির সিট বেল্ট এখনো বাঁধা। সে সিট বেল্ট খোলার চেষ্টাই করেনি। কিছুক্ষণ পর ঘটনাস্থলের পাশে একটি পেট্রোলের ক্যান পাওয়া যায়, যেটার সাহায্যে গাড়িটি পুরানো হয়েছে। ক্যানে একজনের ফিঙ্গারপ্রিন্টও পাওয়া যায়। এরপর লাশটি মর্চুরিতে আনা হয় অটোপসি করার জন্য। এদিকে এসিবি বিশালকে দায়িত্ব দেওয়া হয় কেসটি তদন্ত করার জন্য। বিশাল মর্চুরিতে আসলে বাদ্রা তাকে আরো তথ্য দিতে থাকে লাশটি সম্পর্কে। বাদ্রা জানায় যে লোকটিকে মারাত্মক যন্ত্রণা দিয়ে খুন করা হয়েছে। তার ডান হাতের আঙ্গুলগুলো কেটে ফেলা হয়েছে। মেরুদণ্ডেরও 8টি হাড় ভেঙে ফেলা হয়েছে। এইসব শুনে বিশাল বেশ অবাক হয়ে যায়। বিশাল জানতে চায় কোনোভাবে কি লাশটি শনাক্ত করা সম্ভব। বাদ্রা একটু ভেবে বলে আমরা চাইলে সুপার ইম্পোজিশন মেথড ইউজ করতে পারি। এই মেথডে বডির মেজারমেন্ট অনুযায়ী আমরা একটি 3D চেহারা পেতে পারি। এরপর রাতে আমরা এক রিপোর্টারকে দেখি কাজ করছিল। তখন কেউ তার কাছে একজন কনস্টেবলের জেলের ভিতরে করা টিকটক ভিডিও পাঠায়। রিপোর্টার ওই ভিডিওটি ভালো করে খেয়াল করে দেখে যে কনস্টেবল যেখানে ভিডিও বানিয়েছে এর পিছনে ডক্টর সেলিম রহমানের ছবি আঁকা। অন্যদিকে পরবর্তী দিন বাদ্রারা সুপার ইম্পোজিশন মেথড ট্রাই করে দেখে ওই লাশটি ডক্টর সেলিম রহমানেরই। মানে ওই দিন কিলার ডক্টর সেলিমকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে মারাত্মকভাবে অত্যাচার করে খুন করে জঙ্গলে নিয়ে গিয়ে গাড়ি সহ পুড়িয়ে ফেলেছে। তখন মাইকেল এসে টিভি ছেড়ে নিউজ দেখায়, যেখানে বলা হচ্ছিল আসামি বিকি স্বীকার করেছে যে সে ডক্টর সেলিমকে খুন করেছে, এমনটা এক কনস্টেবল জানিয়েছে। খবর ছড়িয়ে পড়ার পর ডক্টর সেলিম রহমানের বাবা আলী রহমান আসে লাশ নিয়ে যাওয়ার জন্য। এরপর বিশাল কারাগারে যায়। সিসিটিভি ফুটেজ চেক করে জানা যায় বিকি খুনের সময় সেলেই ছিল। এমনকি আজ পর্যন্ত তার সাথে দেখা করতে তার কোনো আত্মীয় স্বজনও আসেনি। শুধুমাত্র একজন ফাদার আসতো। মূলত ফাদার জেলের সবার জন্য প্রে করতে আসতো। শেষবার ফাদার জানিয়েছিল যে বিকির আচরণ সন্দেহজনক, বিকি নাকি কাউকে খুন করবে। বিশাল দেখে বিকির সেলে ডক্টর সেলিমের পাশাপাশি অনেকগুলোই ছবি আঁকা। বিকি তখন বাইরে গোসল করতে গিয়েছিল। তখনই কিছু লোক বিকির উপর হামলা করে। লোকগুলো তাকে মারার চেষ্টা করছিল। আসলে এরা ছিল আলী রহমানের লোক। এরপর কনস্টেবলরা বিকিকে উদ্ধার করে সেলে আনে। বিশাল জানতে চায় যে সে সেলিম রহমানের ছবি কেন এঁকেছে। বিকি দৃঢ় গলায় বলে যে সেটা বের করা তোমার কাজ। এরপর বিশাল মিনিস্টার অফিসে যায়। সেখানে আমরা এডিজিপি ও আলী রহমানকে দেখি। আসলে আলী রহমান খুবই দাপটি একজন লোক। এডিজিপি বিশালকে বলে ফরেন্সিক সার্জন বাদ্রাকে টিমে নিয়ে সে যেন তদন্ত শুরু করে দেয়। আসলে বাদ্রা একজন ডক্টর উইথ ক্রিমিনোলজি। বাদ্রাকে দেখা যায় তার মেয়ে দিয়াকে নিয়ে বিচে খেলা করছে। বিশাল সেখানে গিয়ে বাদ্রার সাথে দেখা করে এবং তাকে টিমে স্বাগত জানায়। পরবর্তী দিন তারা বিকিকে কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। বিকি বারবার বলে যে সে ডক্টর সেলিমকে খুন করেছে।
বিশাল বলে, আমি জানি তুই মার্ডার করিসনি, বাহির থেকে কেউ তাকে অবশ্যই সাহায্য করছে, কে সে বল। তখন বিকি এক অট্টহাসি দিয়ে বলে, ঈশ্বর। বাদ্রা সবকিছুই দেখছিল। তখনই বিশাল প্রশ্ন করে বসে, এঞ্জেলকে। এঞ্জেলের ছবি দেখে বিকি ইমোশনাল হয়ে পড়ে। এরপর বাদ্রা বিশালকে বলে, সবার আগে আমাদের এঞ্জেলকে সেটা খুঁজে বের করতে হবে। এরপর তারা বিকিকে সাথে নিয়ে চার্চে যায় যেখানে এঞ্জেলকে দাফন করা হয়েছিল। বিকিকে নিয়ে যাওয়া হয় এঞ্জেল এর কবরের পাশে। বিকি কবরটা জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এদিকে বিশাল ফাদারের কাছে জানতে চায় বিকির অতীত সম্পর্কে। ফাদার বলে, বিকি সম্পর্কে জানতে হলে আগে আপনাদের এঞ্জেল সম্পর্কে জানতে হবে। ফাদার বলে, আজ থেকে প্রায় 25 বছর আগে একটি বাচ্চা মেয়েকে তারা চার্চের সামনে পেয়েছিল। ফাদারই ওই মেয়েটির নাম রেখেছিল এঞ্জেল। এঞ্জেল চার্চের সবার সাথে হেসে খেলে সেখানেই থাকতে শুরু করে। দেখতে দেখতে ছোট্ট এঞ্জেল বড় হয়ে যায়। একদিন এঞ্জেল যিশুর মূর্তির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করে যে যিশু যেন তার জীবনে অনেক ভালো একজন স্বামী পাঠায়। বিকিও তখন সেখানেই কাজ করছিল। বিকি এঞ্জেলের সকল কথা শুনে ফেলে। প্রথম দেখাতেই বিকি এঞ্জেলের প্রেমে পড়ে যায়। এরপর আস্তে আস্তে তাদের মাঝে একটি ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। কিছুদিন পর তারা দুজনে বিয়েও করে ফেলে। বিয়ের পরেও তারা দুজন বেশ সুখেই সংসার করছিল। এরপর এঞ্জেল যখন প্রেগনেন্ট হয় তখন ভবিষ্যতের কথা চিন্তা করে বিকি শহরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর ফাদারের সাথে কথা বলে তারা শহরে চলে আসে। এটাই ছিল ফাদারের সাথে তাদের শেষ সাক্ষাৎ। এর বেশি ফাদার আর কিছুই বলতে পারবে না। বর্তমানে আমরা দেখি বিকি প্রে করার জন্য চার্চের ভিতরে এসেছে। বিকি বলে, যে আমাকে জীবনের মানে বুঝিয়েছে তাকে তারা খুন করেছে, আমি তাদের কাউকে জীবিত ছাড়বো না। বাদরা এটা শুনে তখন রেগে যায়। বিকি বলে, আমি এরপরে কাকে কোথায় খুন করব তা যিশুকে বলে দিয়েছি, পারলে আমাকে আটকাও। এরপরে আমরা দেখি বিকি এঞ্জেলের কবরের উপর লিখেছে যে এখন আমি কাইনের রাস্তায় যাব। মূলত বিকি এই সূত্রটি দিয়ে বাদরা আর বিশালকে চ্যালেঞ্জ করেছে। এরপর চার্চ থেকে ফেরার সময় আবার বিকিকে মারার জন্য আলী রহমানের লোকেরা হামলা করে, কিন্তু বিশাল গুলি করে তাকে ভাগিয়ে দেয়। এরপর এঞ্জেল সম্পর্কে আরো তথ্য বের করার জন্য বাদরা এঞ্জেলের অটোপসি রিপোর্ট দেখতে শুরু করে। এঞ্জেল মাথায় আঘাত লাগার কারণে জেসি হসপিটালে ভর্তি হয়েছিল। এরপর হার্ট সার্জন ডক্টর সেলিম রহমান এঞ্জেলের অপারেশন করে এবং ওই রিপোর্টটি তৈরি করে। এখানে বাদরার খটকা লাগে যে মাথায় আঘাত লাগা রোগীর চিকিৎসা একজন হার্ট সার্জন কেন করবেন। অবশ্যই এখানে কোনো রহস্য লুকিয়ে রয়েছে। তাই তারা এঞ্জেলের আবার অটোপসি করার কথা ভাবে। বিশাল বলে, যদি এঞ্জেলের কোনো আত্মীয় কোর্টে আবেদন করে তাহলে আমরা পারমিশন পেয়ে যাব। এরপর আমরা দেখি বাদরারা চার্চের ফাদারকে দিয়ে কোর্ট থেকে অটোপসির পারমিশন নিয়ে ফেলে। এখানে ঘটে আরেকটি বিপত্তি। কোর্ট থেকে ফেরার সময় জ্যামের মাঝে কারা যেন ফাদারের গলায় ছুরি চালিয়ে দেয়। ওই লোকদের আর ট্রেস করা যায় না। ফাদারকে তৎক্ষণাৎ হসপিটালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় বাদরা বুঝতে পারে কেউ চায় না যে এঞ্জেলের বডির দ্বিতীয়বার অটোপসি হোক। বাদরা আরো সন্দেহ করে যে আজ রাতে এঞ্জেলের বডিটি সরিয়ে ফেলার চেষ্টা হতে পারে। তাই তারা সাথে সাথে চার্চে চলে আসে। দেখা যায় বাদরার সন্দেহই ঠিক, কারা যেন এঞ্জেলের কবর খোঁড়ার চেষ্টা করছে। তখন বিশাল তাদের সাথে ফাইট করে একজনকে গ্রেপ্তার করে ফেলে। সকাল হতে এঞ্জেলের কবর খোঁড়ার কাজ শুরু হয়। এঞ্জেলের খবর করে সবাই মারাত্মকভাবে চমকে যায়, কেননা এঞ্জেলের বডিটি আজ 4 বছর পরেও এখনো অক্ষত রয়েছে। মিডিয়া ও সাধারণ জনগণ ব্যাপারটা অলৌকিক মনে করতে থাকে, কিন্তু বাদরা বলে এটা নর্মাল বিষয়, কেননা লাশ যখন কফিনের ভিতর করে দাফন করা হয় তখন আলো বাতাস না লাগার কারণে অনেকের চামড়া সাবানের মতো হয়ে যায়, যেটি বডির পচন রোধ করে। এক্ষেত্রেও সেটাই ঘটেছে। বাদরা অটোপসি করতে গিয়ে দেখে এঞ্জেলের এর আগে কোনো অটোপসি হয়নি, মানে জেসি হসপিটালের ওই রিপোর্টটি ভুয়া। বাদরা আরো চমকে যায় তখন যখন সে দেখে এঞ্জেলের বডিতে তার হাড়টি গায়েব। বাদরার ধারণা জেসি হসপিটাল থেকে এঞ্জেলের হাড়টি গায়েব হয়েছে। বাদরা বিশালকে এ ব্যাপারটা কাউকে জানাতে বারণ করে, কারণ এটি এখন এক্সট্রা কনফিডেন্সিয়াল হয়ে গেছে। এঞ্জেলের লাশটি মর্চুরিতে পাঠিয়ে বাদরারা জেসি হসপিটালে যায় রিপোর্ট সম্পর্কে তদন্ত করতে। সেখানে বাদরা ডাক্তারের নামের বোর্ডে একটি নাম দেখে বিকির দেওয়া ওই সূত্রের কথা মনে পড়ে যায়। মুহূর্তে বিকির ওই সূত্রের রহস্য বের করে ফেলে বাদরা। বাদরা বিশালকে ডেকে বলে, এখানে যে এবেল নামের ডাক্তার রয়েছে সেই হলো বিকির পরবর্তী টার্গেট। তাই তারা ওই রাতে ডাক্তার এবেলের বাসায় যায় দেখা করার জন্য। তারা জানতে পারে যে এবেল তার বাড়িতে একাই থাকে। বিশাল ডাক্তার সেলিম সম্পর্কে জানতে চাইলে এবেল নিজের কথায় নিজেই ফেঁসে যায়। জেসি হসপিটালে যে অর্গান স্মাগলিং হয় এ ব্যাপারটা তার মুখ দিয়ে বেরিয়ে আসে। এটা শুনে বিশালরা তাকে হাউস অ্যারেস্ট করে ফেলে। তখন বাদরার মনে পড়ে সে তার মোবাইলটা ভিতরেই ফেলে এসেছে। সেটাই নিতে বাদরা আবার উপরে আসে। বেরোনোর সময় বাদরার মনে হয় বাড়িতে এবেল ছাড়া অন্য কেউ রয়েছে। একথা বিশালকে বলতে ভিতর থেকে একটি গুলির আওয়াজ শুনতে পায় তারা দৌড়ে ভিতরে গিয়ে দেখে কেউ হেডশট দিয়ে এবেলকে মেরে ফেলেছে। এই সময় বাদরারা দেখে কেউ পালানোর চেষ্টা করছে। বিশালরা তাকে ধরার জন্য তার পিছনে যেতে থাকে, কিন্তু লোকটি বাইক নিয়ে পালাতে সক্ষম হয়ে যায়। এখানে আমরা ওই লোকটির চেহারা দেখতে পাই। আসলে এই লোকটি বাদরার সাথে মর্চুরিতে কাজ করে। মুভির শুরুতেও আমরা একে দেখেছিলাম।
এর সাথে বিকি ও অ্যাঞ্জেলের কি কানেকশন তা আমরা সামনেই জানতে পারবো। এদিকে এডিজিপি এসে বিশালকে কথা শোনাতে থাকে, কেননা কেসটি সলভ হওয়ার বদলে দিন দিন আরো পেঁচালো হয়ে যাচ্ছে। বিশাল জানায় যে সেলিম ও এবেলের ক্রাইম স্পটে একই ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গিয়েছে, ওই লোকটিকে ধরতে পারলেই কেসটি সলভ হয়ে যাবে। এদিকে ওই দিন চার্চ থেকে গ্রেফতার করা লোকটিকে মারধর করে মানি নামের এক সন্ত্রাসের খোঁজ পাওয়া যায়। এরপর আমরা দেখি বিশালরা ছদ্মবেশে মানিকে ধরতে মিশনে গেছে এবং তারা সবার চোখ ফাঁকি দিয়ে মানিকে তুলে নিয়ে আসতেও সক্ষম হয়। এরপর বিশালরা কোর্টে আরো 5 দিনের রিমান্ড আবেদন করে, যাতে বিকিকে আরো ভালো করে জিজ্ঞাসাবাদ করতে পারে। বাদরা কোর্টে জেসি হসপিটালের অর্গান স্মাগলিং এর ব্যাপারটা প্রমাণ সহ তুলে ধরে। এরপর কোর্ট 2 দিনের রিমান্ড মঞ্জুর করে। বাদরা সবার সামনে বিকিকে প্রশ্ন করে যে এখন কি তার আরো কোনো টার্গেট বাকি আছে। বিকি সবার সামনে বলে, আমার এঞ্জেলের হার্ট যার দেহে রয়েছে আর সে যে রাস্তায় যাবে সেটাই হবে আমার পরবর্তী টার্গেট। পরের সিনে দেখা যায় মানিকে অফ দ্য রেকর্ড মারধর করে জিজ্ঞাসাবাদ করলে মানি বিশালদের একটি ঘটনা শোনাতে থাকে। 4 বছর আগে বিকি এঞ্জেলকে জেসি হসপিটালে নিয়ে আসে রেগুলার চেকআপের জন্য। সেখান থেকে বাইকে করে বাড়ি ফেরার সময় মানি তার এক সাথীকে নিয়ে এঞ্জেলের গড়া স্বর্ণের হারটি চুরি করার চেষ্টা করে। সে সময় মানিদের হ্যাচকাটানে এঞ্জেল রাস্তায় পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হয়। বিকি নিজেকে সামলে মানিদের ধরার চেষ্টা করে, কিন্তু মানি বাইক নিয়ে পালিয়ে যায় আর তার সাথী পালাতে গিয়ে একটি ট্রাক চাপায় মারা যায়। বিকি এঞ্জেলের দিকে যেতে গিয়ে দেখে জেসি হসপিটালের একটি অ্যাম্বুলেন্স এঞ্জেলকে নিয়ে দ্রুত চলে যাচ্ছে, কিন্তু মানির ওই সাথীর মৃত্যুর দায়ে বিকিকে ফাঁসিয়ে জেলে পাঠিয়ে দেওয়া হয়। এইসব শুনে বাদরা বলে, এঞ্জেলের যে হার্ট ট্রান্সপ্লান্ট হয়েছে তা আজই আমরা অটোপসি করে জানতে পারলাম, কিন্তু তুমি এটা কিভাবে জানলে? বিকি এর কোনো উত্তরই দেয় না। বিশাল আর বাদরা ধারণা করে এইসবের পিছনে চার্চের ফাদার রয়েছে। আবার এবেলের মার্ডারের সময় ফাদার হাসপাতালে ছিল, তাই ফাদারকে জড়ানোও যাচ্ছে না। এখানে ফ্ল্যাশগেটে কিছুটা রহস্য উন্মোচন হয়। দেখা যায় জেলে বিকির সাথে দেখা করতে এসে ফাদার বলেছিল ঈশ্বর বিকির হয়ে তার বদলা নেবে, আর সেটা সঠিকভাবে চালনা করার জন্য ফাদার যেমন ভাবে বলবে বিকিকেও তেমন ভাবে জেলের ভিতরে থাকতে হবে। এখানেই আমরা বুঝতে পারি যে ফাদার এই রহস্যের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। আমরা আবার ওই লোকটিকে দেখি যে এবেলকে খুন করেছিল। এই লোকটির নাম কালী। আসলে কালী বিকির হয়ে ওই দুটো খুন করেছে, কিন্তু কেন তা আমরা এক্ষুনি জানতে পারবো। কালীকে দেখা যায় লাশের রুমে গিয়ে এঞ্জেলের লাশটি বের করে সেটা দেখে কান্না করছে। 2 মেয়ে নিয়ে কালীর ছোট্ট একটি পরিবার। বড় মেয়ে প্রিয়া, যে কিনা জেসি হসপিটালেরই একজন নার্স, আর ছোট মেয়ে বাক প্রতিবন্ধী। একদিন প্রিয়ার শিফট চলাকালীন এঞ্জেলকে গুরুতর আহত অবস্থায় জেসি হসপিটালে আনা হয়। এঞ্জেলকে যখন অপারেশন থিয়েটার নেওয়া হয় প্রিয়াও তখন সেখানেই ছিল। ওই দিন ডক্টর সেলিম রহমান এঞ্জেলের অপারেশন করে। এঞ্জেল যে অবস্থায় ছিল চাইলে এঞ্জেলকে বাঁচানো সম্ভব হতো, কিন্তু ডাক্তার এঞ্জেলকে বাঁচানোর কোনো চেষ্টাই করেনি। অপারেশন করে এঞ্জেলের পেট থেকে বাচ্চাটি বের করে প্রিয়াকে দেওয়া হয় মেডিকেল ডাস্টবিনে ফেলে দিতে। কিন্তু প্রিয়া যখন বাচ্চাটিকে ফেলে দিতে নিয়ে যাচ্ছিল তখনই প্রিয়া খেয়াল করে যে বাচ্চাটি তখনও জীবিত। এরপর প্রিয়া সবার কাছ থেকে লুকিয়ে বাচ্চাটিকে তার বাসায় নিয়ে আসে এবং চিকিৎসা করে তাকে সুস্থ করে তোলে। এইসব ঘটনা প্রিয়া তার বাবাকে বলে। এরপর কালী বাচ্চাটি নিয়ে চার্চের ফাদারের কাছে যায়। ফাদার সবকিছু শুনে এঞ্জেলের খুনের বিচার করার সিদ্ধান্ত নেয়। একটি মেয়ের প্রতি এমন অন্যায় সে মেনে নিতে পারে না। এরপরই ফাদার, কালী আর প্রিয়া ঠিক করে ভিকি আর এঞ্জেলকে তারা ন্যায় বিচার পাইয়ে দিবে। এরপর থেকে কালী এক এক করে খুন করে চলেছে। তবে জেলের ভিতরে ভিকি জানেই না যে কালী তার হয়ে খুনগুলো করছে। পরবর্তী দিন বাদ্রাকে ফোন করে জানানো হয় যে চার্চের ফাদার মারা গেছেন। বাদ্রা বিশালকে বলে যেদিন এঞ্জেল মারা গিয়েছিল মানে 26 জুলাই 2017, ওই দিনই এঞ্জেলের হার্ট ট্রান্সপ্লান্ট হয়েছিল। যেহেতু বিকি রিসিভারের পেছনে যাবে তাই তারা খবর ছড়িয়ে দেয় যে ওই দিন যাদের যাদের হার্ট ট্রান্সপ্লান্ট হয়েছে তারা যেন থানায় এসে যোগাযোগ করে। এদিকে বিশালকে মিনিস্টারের অফিসে ডাকা হয়। সেখানে এডিজিপি ও আলী রহমানও ছিল। বিশাল দেখে আলী রহমান তার ক্ষমতা প্রয়োগ করে বিশালকে এই কেস থেকে সরিয়ে দিচ্ছে, যাতে মূল সত্যটা সামনে না আসে। এখানে আমরা জানতে পারি আলী রহমানই জেসি হসপিটালের মালিক, এমনকি অর্গান স্মাগলিং এর মূল হোতাও সে। আলী রহমান বিশালকে জানায় যে ওই দিন এঞ্জেলের হার্টটি সে 2 কোটি টাকায় বিক্রি করেছিল। আরো বলে বিশাল চাইলেই সে ওই রিসিভারের নাম ঠিকানা বলে দিতে পারে। এমনকি ফাদারকেও ওই দিন আলীর লোকেরাই মারার চেষ্টা করেছিল। নিজের বদলি হয়ে যাচ্ছে জেনেও বিশাল মুচকি হেসে বলে বিকির বর্তমান টার্গেট ওই রিসিভার নয়। এখন আমি ভালোই বুঝতে পারছি যে বিকির বর্তমান টার্গেট হলেন আপনি, তাই সাবধানে থাকবেন। বিশালের পাশাপাশি বাদ্রাকে ওই কেস থেকে সরিয়ে ফেলা হয়। বিশাল বাদ্রাকে বলে কিলারের মূল মোটিভ বদলা নেওয়া নয়, কিলারের মূল মোটিভ হলো আসল সত্যটি সবার সামনে প্রকাশ করা, যার কারণে কিলার আর বিকি আমাদেরকে ম্যানিপুলেট করে চলেছে। সে রাতে মানি দেখে বিকি আরো একটি ছবি আঁকছে, আর সেই ছবিটি হলো আলী রহমানের। তার মানে বিশালের সন্দেহ সঠিক। পরের সিনেই দেখা যায় আলী রহমান ড্রাইভ করে বাসায় ফিরছিল। তখনই কালীকে দেখা যায় আলীর গাড়ির পিছনে সিটে বসে আছে। কালী তাকে কিডন্যাপ করে তার আস্তানায় নিয়ে আসে।
আলী রহমানের বাঁচার জন্য কাকতি মিনতির মাঝে এই মুভির সবচেয়ে বড় টুইস্টটি আসে আমাদের সামনে। আমরা দেখি অন্ধকার থেকে একজন বেরিয়ে আসে, আর সে অন্য কেউ নয়, সে হলো বাদরা। আসলে বাদরাই হলো এই এত রহস্য ও খুনের মেইন মাস্টার মাইন্ড। বাদরা কিভাবে কি করলো তা আমরা এক্ষুনি দেখতে পাবো। আসলে বাদরা এঞ্জেলকে আগে থেকেই চিনতো। একদিন বাসে ট্রাভেল করার সময় তাদের পরিচয় হয়। ওই বাসে গল্প করতে করতে তাদের মাঝে ভালো একটি বন্ধুত্ব হয়ে যায়। বাদরা স্টেথোস্কোপ দিয়ে এঞ্জেলকে তার বাচ্চার আওয়াজও শোনায়। এঞ্জেলের গন্তব্য চলে আসলে এঞ্জেল নেমে যায়। বাদরা এঞ্জেলকে বিদায় দিয়ে এসে দেখে এঞ্জেল একটি রকেট ফেলে গিয়েছে, যেটাতে একপাশে এঞ্জেল ও বিকির ছবি লাগানো ছিল। এর কিছুদিন পর বাদরা তার স্টুডেন্টদের ক্লাস করানোর সময় পুরনো কিছু অটোপসি ফাইলের মাঝে এঞ্জেলের ফাইলটি খুঁজে পায়। বাদরা বুঝতে পারে যে এঞ্জেল মারা গেছে। বাদরা কালীকে ওই রকেটটি দেখিয়ে বলে যে সে এঞ্জেলকে আগে থেকেই চিনে। এরপর কালী বাদরাকে সবকিছু বলে এবং বাদরাকে তার বাসায় নিয়ে যায়। বাদরা এঞ্জেলের বাচ্চাটিকে দেখে অনেক কষ্ট পায়। সেখান থেকে তারা পৌঁছায় চার্চের ফাদারের কাছে। এরপর তারা সবাই মিলে ন্যায় বিচার করার সিদ্ধান্ত নেয়। বাদরা প্ল্যান করে প্রিয়াকে বলে জেসি হসপিটালের সার্ভার থেকে সেই হসপিটালের সকল তথ্য চুরি করে আনতে হবে তাকে। সে যদি এটা করতে পারে তাহলে ওই হসপিটালের সকল অপকর্ম ফাঁস করে দেওয়া যাবে। প্রিয়া জানতো যে এটা খুবই ঝুঁকিপূর্ণ কাজ, কারণ হাসপাতালের সকল তথ্য ডক্টর সেলিম রহমানের পার্সোনাল কম্পিউটারে রয়েছে। তবুও ন্যায় বিচার পাইয়ে দেওয়ার আশায় প্রিয়া রাজি হয়ে যায়। তাই সেদিন রাতে ডিউটি শেষ করে প্রিয়া সেলিম রহমানের কেবিনে যায় এবং একটি পেনড্রাইভ দিয়ে সকল তথ্য যখন কপি করবে তখনই ডক্টর সেলিম তার কেবিনে চলে আসে। প্রিয়া লুকিয়ে পড়লেও সেলিমের হাতে পেনড্রাইভটি পড়ে যায়। আরেকটি খোঁজাখুঁজির পর সেলিম পর্দার আড়ালে প্রিয়াকেও দেখে ফেলে। এরপর সেলিম সেদিন রাতেই এসিড দিয়ে প্রিয়াকে পুড়িয়ে ফেলে। এই ঘটনার পর বাদরাও বুঝতে পারে যে ডক্টর সেলিম রহমান কতটা নরপশুর জাত। প্রিয়া মরার আগে চোখের ইশারার মাধ্যমে বাদরাকে আলী রহমান, সেলিম রহমান ও ডক্টর এবিলের নাম বলে গিয়েছিল। প্রিয়ার মৃত্যুর দায় বাদরা পুরোটাই তার নিজের উপর নিয়ে নেয়, কারণ ওই দিন বাদরার কথায় প্রিয়া ডক্টর সেলিমের কেবিনে গিয়েছিল। এরপর বাদরারা মিলে আবার একটি কঠিন প্রতিশোধের প্ল্যান করে। বাদরা ফাদারকে জানায় যে এবার বাদরা নিজে তাদেরকে শাস্তি দিবে, তবে তাকে শুধু বিকিকে বলে দিতে হবে যে বিকি জেলের ভিতর কিভাবে থাকবে। বাদরা আরো বলে বিকি যেন কোনোভাবেই জানতে না পারে যে বাদরা এসবের পিছনে রয়েছে। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি তারা সেলিমকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে কিভাবে টর্চার করেছিল। সেলিম তাকে ছেড়ে দেওয়ার জন্য কাকিতে মিনতি করছিল। বাদরা কালীকে দেখিয়ে বলে নিজ হাতে নিজের মেয়ের অটোপসি করে ওনার হৃদয় পাথরের হয়ে গিয়েছে। এই 4 বছরে যখন কোনো মেয়ের বডি এসেছে উনি তার মাঝে ওনার মেয়েকে দেখতে পেতেন। এরপর কালী একটি বড় রোড দিয়ে সেলিমকে বেধড়ক পিটিয়ে মেরে ফেলে। এরপর বাদরার কথায় জঙ্গলে এনে গাড়ি সহ তাকে পুড়িয়ে ফেলে। এরপর আরো দেখানো হয় এবেলের খুনের সিন। বাদরা তার ফোন নেওয়ার নাম করে ভিতরে এসে একটি সাইলেন্সার লাগানো গান দিয়ে গুলি করে ডক্টর এবেলকে খুন করে। এরপর একটি টাইমারের সাথে গুলির শব্দের রেকর্ড সেট করে নিচে নেমে এসে বিশালের সাথে কথা বলার নাটক করে। বিশালরা কালীর পিছনে গেলে বাদরা একজন মৃত ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট ক্রাইম স্পটে রেখে আসে বিভ্রান্ত করার জন্য। আর এসব কিছু বাদরা আর কালী আলী রহমানকে শোনাচ্ছিল। এর পরের সিনে দেখা যায় এঞ্জেলের লাশটি আবার দাফন করা হচ্ছে। বিকি তার এত কাছের মানুষকে শেষবারের মতো দেখে কান্না করতে শুরু করে। এরপর বিকিকে জেলে নিয়ে যাওয়ার সময় বাদরা বিকিকে বলে ঈশ্বর বিকির হয়ে এঞ্জেলের মৃত্যুর প্রতিশোধ নিয়েছে, তাই এখন বিকির উচিত এইসব ভুলে গিয়ে জেল থেকে বেরিয়ে নতুন একটি জীবন শুরু করা। বিকি বলে কিন্তু ঈশ্বর তো আমার কাছ থেকে আমার সবকিছুই কেড়ে নিয়েছে, জেল থেকে বের হয়েই বা আমি কি নিয়ে বাঁচবো। তখন বাদরার মেয়ে দিয়া বিকিকে একটি চকলেট খেতে দেয় এবং সাথে এঞ্জেলের ওই রকেটটিও বিকিকে দেয়। বিকি ওই রকেটটি খুলে পাশের ছবিটি দেখে কান্না করতে শুরু করে, কেননা দিয়াই হলো বিকি আর এঞ্জেলের মেয়ে, যাকে বাদরা এতদিন যাবৎ লালন পালন করে আসছে। বিকিকে কান্না করতে দেখে ছোট্ট মেয়ে দেয়া বিকির কাছে আসে। বিকি তার নিজের মেয়েকে জড়িয়ে ধরে। এবার বিকি তার বেঁচে থাকার রসদ খুঁজে পেয়েছে। এর পরের সিনে আমরা দেখি বাদরা তার স্টুডেন্টদের একটি বডি পার্টস নিয়ে ক্লাস করাচ্ছে। তখন আমরা ব্যাকগ্রাউন্ডে নিউজে শুনতে পাই যে জেসি হসপিটালের মালিক আলী রহমান 2 দিন যাবৎ মিসিং। এখানে আমরা বুঝতে পারি বাদরা যে সকল বডি পার্টস দিয়ে ক্লাস করাচ্ছে সেগুলো আলী রহমানের বডিরই। আর এইখানে এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে তা একটি কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটি পছন্দ করে থাকো তাহলে একটি লাইক দিয়ে যাবে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।